নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকে খুন এবং ধর্ষণের মামলায় যে সিবিআই তদন্ত চলছে, সিবিআই কি ঠিকমতো তদন্ত করছে না সিবিআই কোনো ঢিলেমি দিচ্ছে, এটা নিয়ে কিছু কিছু মহল থেকে প্রশ্ন করা হচ্ছে। কারণ হচ্ছে, আপনারা জানেন যে নির্যাতিতার পরিবার কলকাতা হাইকোর্টে একটি মামলা করেছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে, যেখানে মূল অভিযোগ ছিল যে সিবিআই ঠিকমতো ইনকোয়ারি করেনি বা কিছু প্রমাণ বা কিছু সাক্ষ্য নেয়নি, এবং ওনাদের অভিযোগ ছিল নির্যাতিতার মায়েরও সাক্ষ্য নেয়নি, আরও অনেকের সাক্ষ্য গ্রহণ করেনি। তো সেই হিসাবে ওনাদের একটা অভিযোগ ছিল যে সিবিআই হয়তো এই কেসে ঢিলামি করেছে বা ঠিকমতো ইনকোয়ারি করেনি, তার জন্য ওনারা একটা ইনভেস্টিগেশন চেয়েছিলেন। কিন্তু কাকে দিয়ে ইনভেস্টিগেশন করতে হবে সেটা ওইভাবে ওনারা ঠিক মেনশন করেননি। তো এই ইনভেস্টিগেশনের কথা বলেছিলেন, এবং তার একটা শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে। তো সেখানে বিচারপতি কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন যে যেহেতু কেসটা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ থেকে সিবিআইর নির্দেশ দেওয়া হয়েছিল এবং সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে এটা সিবিআই ইনকোয়ারি হচ্ছে, তো এই মুহূর্তে এই তদন্তে হস্তক্ষেপ করা ওনার পক্ষে সম্ভব না যদি না কোনো উচ্চ আদালত থেকে কোনো নির্দেশ ওনারা না আনতে পারেন। তো এটা হয়েছে। তো এই যে শুনানি ছিল তার আগে কিছু মিডিয়া, কিছু সোশ্যাল মিডিয়াতে একটা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের রিপোর্টকে দেখিয়ে একগাদা প্রশ্ন করা হচ্ছে যে এটা সিবিআই মনে হয় গুরুত্ব দেয়নি বা দেখেনি। তো এই নিয়ে বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে প্রচার করা হচ্ছে সিবিআইয়ের বিরুদ্ধে। তো এটা নিয়ে যদিও সিবিআইয়ের একজন আধিকারিক গুরুবার দিন একটি ইংরেজি দৈনিকে, মানে একটি ইংরেজি পত্রিকায় কিন্তু সাক্ষাৎকার দিয়ে তার ব্যাখ্যা দিয়েছেন যে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের যে রিপোর্টটা পাবলিশ হয়েছে সেটার বেসিসে কিভাবে ইনকোয়ারি হচ্ছে বা কি কি দরকার সেটা কিন্তু ওনারা জানিয়েছেন। তো এই হচ্ছে মোদ্দা কথা। তো যেটা বলা হচ্ছে যে সিবিআই ইনকোয়ারি ঠিক মতো করেনি, এটা কিন্তু ঠিক না। সিবিআই কিন্তু ওই ফরেন্সিক ল্যাবকে গ্রাহ্য করেনি বা ওটাকে গুরুত্ব দেয়নি, এই ধরনের একটা অভিযোগ করা হচ্ছে, এটা কিন্তু ঠিক না। কারণ সিবিআই যে চার্জশিট দিয়েছে কলকাতার শিয়ালদা কোর্টে নিম্ন আদালতে, ওখানে 9খানা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের রিপোর্টের কথা উল্লেখ করা হয়েছে, মানে সাবমিট করেছে ওনারা। সেই 9খানা রিপোর্টের মধ্যে 6 নম্বরে যে রিপোর্টটা রয়েছে সেটা কিন্তু এই যে রিপোর্টটাকে পাবলিশ করা হচ্ছে বা প্রচার করা হচ্ছে, এই রিপোর্টটা ওখানে রয়েছে 6 নম্বরে। শুধু তাই না, এই রিপোর্টটা যারা বানিয়েছিলেন, যে ফরেন্সিক মানে সায়েন্টিস্টের টিম, তাদের 5জন মেম্বারকে এতে সই করেছেন এই রিপোর্টে। এটা 14 পাতার একটা রিপোর্ট, এবং সেই যে সায়েন্টিস্টরা সই করেছিলেন তারা নিম্ন আদালতে এসে সাক্ষী পর্যন্ত দিয়ে গেছে। তাদের সাক্ষী নম্বর 64 থেকে 68। এই সাক্ষী নম্বরটা হচ্ছে এই যে তারা ফরেন্সিক সায়েন্টিস্ট ওনাদের। তো এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে সিবিআই এই রিপোর্টকে গুরুত্ব দেয়নি বা দেখেনি বা গ্রাহ্য করেনি, এটা একদম ভুল কথা। সিবিআই একজন, আমি দেখছিলাম একজন সিবিআইরই এক সময় চাকরি করতেন, জানি না এখন ওনার মানে মাথা বা বুদ্ধি ঠিক মতো কাজ করছে কিনা, উনি বলছেন যে এই রিপোর্টটাকে সিবিআই মনে হয় গুরুত্ব দেয়নি। তো যেটা বলা হচ্ছে এটা একদম ঠিক নয়। সিবিআই কিন্তু এই রিপোর্টকে অলরেডি কোর্টে সাবমিট করেছে এবং এই রিপোর্ট যারা বানিয়েছে তাদের সাক্ষী পর্যন্ত গ্রহণ করেছে। তো এটা বলা ঠিক না যে সিবিআই গুরুত্ব দেয়নি বা ধামাচাপা দিতে চাইছে, এই রিপোর্টটাকে অগ্রাহ্য করেছে। এইবার মোদ্দা কথা হচ্ছে যে এই রিপোর্টে আছে কি। এই রিপোর্টে আছে যে যে সেমিনার হলে এই ঘটনাটা ঘটেছিল সেখানে যাওয়ার জন্য যে প্যাসেজ রয়েছে, সেই প্যাসেজ দিয়ে যদি কেউ যায় সেটা কারুর চোখে পড়বে না এমন হতে পারে না, মানে গেলে কারুর না কারুর চোখে পড়বে। দ্বিতীয় হচ্ছে আর একটা রয়েছে যে ওই সেমিনার হলে যে জায়গাটা, মানে ওই যে কাঠের যেখানে ও শুয়েছিল বা যেখানে ওই ম্যাট্রেস ছিল যার উপরে বডিটা পাওয়া গেছিল, সেই আশপাশ ছাড়া মানে আর অন্যান্য জায়গায় ওই সেমিনার হলে কোনো জৈবিক বা বায়োলজিক্যাল এভিডেন্স পাওয়া যায়নি। আরও একটা রয়েছে যে ওই সেমিনার হলে আশপাশে যে ঘরগুলো তারা টেস্ট করেছিল সেখানেও কিন্তু কোনো জৈবিক এভিডেন্স পাওয়া যায়নি। এটা হচ্ছে মূলত রয়েছে। তো এইবার প্রশ্ন হচ্ছে যে যদি ওই থেকে যায়, মানে সিবিআইয়ের আধিকারিকও যেটা ব্যাখ্যা দিয়েছেন একটা দৈনিকে, ইংরেজি দৈনিকে, যে যদি অনেকে যেটা প্রশ্ন করছেন যে অন্য জায়গায় খুন করে হয়তো ডেড বডিটাকে এখানে আনা হয়েছিল, তো যদি ডেড বডি অন্য জায়গায় খুন করে আনা হয়েছিল তাহলে কিন্তু ওখানে
কারুর না কারুর চোখে পড়তো। এমন কারণ ডেড বডি তো একা হয়তো আনতে পারতো না, 2-3 জন লাগতো, সেক্ষেত্রে কিন্তু কারুর না কারুর চোখে পড়তো, তো সেটা সম্ভব না অন্য জায়গা থেকে আনা। দ্বিতীয় হচ্ছে, যদি অন্য কোনো জায়গা থেকে আনা হতো তো সিসিটিভি ক্যামেরায় কিন্তু ওই এন্ট্রিতে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে তাতে কিন্তু ধরা পড়তো। যেটা বলা হচ্ছে যে সে অনেক জায়গায় এটা রটানো হচ্ছে যে সিসিটিভি ফুটেজ মনে হয় পুরোটা নেই, এটা একদম ভুল কথা, পুরোটাই সিসিটিভি ফুটেজ রয়েছে। ওই যে এন্ট্রির পুরো সিসিটিভি ফুটেজ রয়েছে, তো সেক্ষেত্রে ধরা পড়তো। সেক্ষেত্রে যেহেতু ওই ধরনের সিসিটিভি ফুটেজ ওরা চণ্ডীগড় সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবে টেস্ট করেছিল এই ফুটেজ, সেখানে কিন্তু বলা হয়েছে যে সিসিটিভি ফুটেজ একদম ঠিক রয়েছে। তো সেখানে যদি অন্য কোনো জায়গা থেকে হত্যা করে আনা হতো, সেখানে প্রথমত হচ্ছে ওই প্যাসেজ দিয়ে যারা যদি যেত তো ওখানে কারুর না কারুর চোখে অবশ্যই পড়তো। আর দ্বিতীয় হচ্ছে সিসিটিভি ফুটেজ অবশ্যই পড়তো, সেক্ষেত্রে সিসিটিভি ফুটেজেও পড়েনি, কারুর চোখেও এই ধরনের ডেড বডি আনা দেখা যায়নি, মানে এখনো পর্যন্ত তাই রিপোর্ট আছে। তো সেক্ষেত্রে বাইরে থেকে খুন করে আনার যে তত্ত্বটা, এই কারণে সিবিআই খারিজ করে দিয়েছে। এবার ঘটনা হচ্ছে যে সেমিনার হলে বিশাল ধস্তাধস্তির কোনো, মানে যেখানে ডেড বডিটা পাওয়া গেছে ওখানে কিন্তু, যেটা আর একটা রিপোর্টে রয়েছে, যে খুব বেশি ধস্তাধস্তির করে চিহ্ন পাওয়া যায়নি। সেটা আমি পরে বলছি কেন পাওয়া যায়নি। এবার দ্বিতীয় হচ্ছে যেটা বলা হয়েছে যে ওই সেমিনার হলে ওই জায়গাটা ছাড়া ওখানে কিছু রক্তমাখা কাপড় বা ইত্যাদি পাওয়া গেছে, কিন্তু পুরো ঘরে কিন্তু পুরো সেমিনার হলটাই পাওয়া যায়নি। তার সেটা না পাওয়ারই স্বাভাবিক ব্যাপার, কারণ সেমিনার হলটা অনেক বড়, পুরো ঘর সেমিনার হলেই তার বায়োলজিক্যাল এভিডেন্স পাওয়া যাবে এটা হতে পারে না, তো সেই কারণে হয়তো পাওয়া যায়নি। আর দ্বিতীয় হচ্ছে যেটা বলা হচ্ছে যে বিশাল মানে প্রচুর ধস্তাধস্তির কিন্তু চিহ্ন পাওয়া যায়নি, যেটা এই ফরেন্সিক সায়েন্স ল্যাবের রিপোর্টে রয়েছে। এটার সবথেকে যেটা বড় কারণ হচ্ছে, বা যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে যে ওই সঞ্জয় রায় কিন্তু একজন বক্সার ডিস্ট্রিক্ট লেভেলে, এরা অনেকেই হয়তো জানে না, আমি জানাচ্ছি, ও কিন্তু একটা বক্সার ছিল, ডিস্ট্রিক্ট লেভেলে রিপ্রেজেন্টেটিভ করেছে, যথেষ্ট শক্তিশালী, প্লাস ওই দিনকে ও নেশাগ্রস্ত অবস্থায় ছিল। তারপর এমনিতেও একটু রকচটা টাইপের। তো যেটা প্রথমে ও জানিয়েছিল, যেটা খবর পাওয়া যাচ্ছে, যে ও প্রথমে মাথাটাকে ঠুকে দিয়েছিল ওই এতে, তো তাতে ও যে নির্যাতিতা ওখানে কিন্তু অচৈতন্য বা সেন্সলেস হয়ে গেছিল। তো একজন যদি সেন্সলেস হয়ে যায় তো তার পক্ষে আর বেশি খুব একটা বাধা দেওয়া বা বিশাল ধস্তাধস্তি করাটা সম্ভব না। তো সেই কারণে সিবিআই হয়তো এটা ধরেই নিয়েছে যে এই কারণে বেশি এই যে ধস্তাধস্তির চিহ্ন পাওয়া যায়নি, যেটা ফরেন্সিক সায়েন্স ল্যাবে রিপোর্ট এসছে, রিপোর্ট একদম পারফেক্ট এসছে, এটা দিয়ে কোনো ভুল নেই। তো সেই কারণে সিবিআই ধরেছে যে এই কারণে ওখানে বিশাল মানে মারাত্মক কিছু ধস্তাধস্তির চিহ্ন নেই। কারণ যদি একজন জীবিত থাকতো তার সঙ্গে যদি ওই ঘটনা ঘটতো, সেক্ষেত্রে ধস্তাধস্তি বা আঁচড়ের চিহ্ন অনেক বেশি আসতো, যেটা এই ক্ষেত্রে আসেনি। তার কারণ হচ্ছে কিন্তু এইটা, সেটা সঞ্জয় রায়ও প্রথমে একবার তার মানে স্টেটমেন্টে বয়ানে জানিয়েছিল। তো এই কারণে কিন্তু সিবিআই এই যে বাইরে থেকে খুন করে আনার যে তত্ত্বটা, সেটা এক প্রকার খারিজ করে দিয়েছে। তো কিন্তু অনেকেই এটা প্রচার করছে যে সিবিআই এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, বা কেউ কেউ দেখছি, তো আমি এটাও বলছি যে সিবিআই এই রিপোর্টটাকে পুরো চেপে দিয়েছে, এটা কিন্তু একদম ভুল কথা। সিবিআই এই রিপোর্ট কোর্টে পেশ করেছে, তাদের যারা ওই রিপোর্ট বানিয়েছিল তাদেরকে কোর্টে ডেকে তাদের সাক্ষ্য পর্যন্ত নিয়েছে। আমি যেটা নাম্বার বলে দিলাম 64 থেকে 68, আপনারা মিলিয়ে নিতে পারেন, এভিডেন্সে আছে। তো এই হচ্ছে ঘটনা। তো কিছু জন যারা এই ধরনের রটনা রটাচ্ছে তাদের কিন্তু ঠিক না। আর সিবিআই যেটা মানে কোথায় কি গাফিলতি আছে সেটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না, ভেতরে ইন্টারনাল কি আছে, কিন্তু এই যে রিপোর্টটা দেখিয়ে যেটা বলা হচ্ছে গাফিলতি, এই রিপোর্টটা অনুযায়ী কিন্তু সিবিআইয়ের গাফিলতি খুব একটা পাওয়া যাচ্ছে না। দেখা যাক আগামী দিনে আরো কিছু নতুন তথ্য বেরোয় কিনা, তার জন্য আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।